ঠিক আছে ডিয়ার, সো আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চতুর্থ অংশ নিয়ে কথা বলবো। এর আগে আমরা আপনাদের সঙ্গে টোটাল বেশ কিছু রুল নিয়ে কথা বলেছিলাম, সম্ভবত 5টা রুল নিয়ে আমরা কথা বলছি, তাই না? আজকে আসেন, যদিও 5টা বলছি, আমরা আসলে 5টার জায়গায় মানে একটার সঙ্গে রিলেটেড বেশ কয়েকটা করে রুল ছিল। সো আমরা অলমোস্ট 10টার মতো রুল দেখে আসছি আর কি। সো আমরা আজকে কথা বলবো আপনাদের সঙ্গে রুল 6 নিয়ে। তো রুল 6-এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সো দ্যাট যুক্ত যদি একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। হ্যাঁ, এখানে আপনাদেরকে একটু বলে রাখি, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুটো মূলত একই জিনিস। এর সামনে একটা ক্লজ থাকে, এর পেছনে একটা ক্লজ থাকে। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বাংলা হলো যাতে করে বা যাতে বা যে জন্য যে, তাই না? আচ্ছা, তো সাধারণত, হ্যাঁ আমি যেখানে লিখে দিচ্ছি, সাধারণত যেটা হয় যদি আমরা দেখি সো দ্যাটের সামনে প্রেজেন্ট টেন্স আছে, সেক্ষেত্রে আমাদেরকে সো দ্যাটের পিছনে সাবজেক্ট প্লাস ক্যান অর মেই প্লাস V1 প্লাস আদার্স লিখতে হয়। অন্যদিকে আমরা যদি দেখতে পাই যে সো দ্যাটের সামনে পাস্ট টেন্স আছে, সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট ক্যানটাকে আমরা পাস্ট বানাই দিই, কুড মেটাকেও আমরা পাস্ট বানাই দিব, এক্ষেত্রে মাইট প্লাস V1 প্লাস আদার্স লিখবো আমরা। এখানে একটা তথ্য একটু কষ্ট করে মাথায় রাখতে হবে বাবা। আপনারা জানেন যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ব্যাচটা চালু হয়ে গেছে, আগামীকালকে আমাদের আবার ক্লাস আছে ইনশাল্লাহ। তো যেটা বলতে গিয়ে আমি এই কথাটা বললাম, আপনারা দেখবেন যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমরা দেখতে পাই এই প্যাসেজ থেকে আমাদেরকে কোয়েশ্চেন আনসারিং থাকে, তাই না? আমাদের প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন আনসারিং যেটা থাকে, ওইখানে আপনি যদি দেখেন যে হোয়াই দিয়ে একটা প্রশ্ন আছে, যখন হোয়াই দিয়ে আমরা কোনো প্রশ্ন দেখব, সেই প্রশ্নের উত্তরটা আমরা খুব সহজেই সো দ্যাট দিয়ে আনসার করতে পারবো। যে কোনো হোয়াই যুক্ত প্রশ্নের উত্তর আমরা সো দ্যাট দিয়ে আনসার করতে পারি। ঠিক আছে, আমি একটা সহজ উদাহরণ দিই। ভিজ মানে হচ্ছে উদাহরণ। হ্যাঁ, ধরেন আপনি বললেন আই অ্যাম, সংক্ষেপে আম লিখলাম। হ্যাঁ, আই এম গোয়িং টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেটে যাচ্ছি। এবার আমি আপনাকে প্রশ্ন করলাম, হোয়াই আর ইউ গোয়িং টু নিউ মার্কেট, আপনি কেন নিউ মার্কেটে যাচ্ছেন? এই যে হোয়াই দিয়ে প্রশ্ন, আপনি উত্তরে কি বলতে পারবেন? সো দ্যাট আই ক্যান বাই আ শার্ট, যাতে আমি একটা শার্ট কিনতে পারি। চাইলে কেন জায়গায় মে লিখতে পারতেন। আর আপনি যদি এভাবে বলতেন আই ওয়াজ গোয়িং টু নিউ মার্কেট, সংক্ষেপে লিখলাম আমি নিউ মার্কেটে যাচ্ছিলাম। তো আমি প্রশ্ন করলাম হোয়াই আর ইউ গোয়িং টু নিউ মার্কেট, তুমি কেন নিউ মার্কেটে যাচ্ছিলে? তখন আপনি বললেন সো দ্যাট, যাতে করে আই কুড, ইভেন ইউ ক্যান রাইট মাইট, আপনি মাইটও লিখতে পারবেন। সো আই মাইট বাই আ শার্ট অর ইভেন আই স্কার্ট, আপনার কাছে যেটা কেনার দরকার সেটা কিনেন। ওকে, আচ্ছা, তাহলে এবার চলে আসি আমরা সো দ্যাট যুক্ত ক্লজটাকে আমরা অধীন ক্লজ বলবো। এটাকে সিম্পল বানানো খুব সহজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার পরে আমরা টু অথবা ইন অর্ডার টু লিখব, ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স অংশগুলো লিখব। আমরা এতদিন দেখে আসছি, বাবা আমি এক্সট্রিমলি সরি, আমার ঠান্ডা লেগে গেছে আর কি। হ্যাঁ, তো দেখেন আমরা এতদিন দেখে আসছি কম্পাউন্ড সেন্টেন্সগুলো বেশি সহজ হয়। তো এইটার কম্পাউন্ডটা একটু টাফ মনে হতে পারে, বাট রিয়েল এটা টাফ না। হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা সাধারণত যে কাজটা করব, সাবজেক্টের পরে মানে স্বাধীন ক্লজটাকে একদম পেছনে নিয়ে যাব। এই যে স্বাধীন ক্লজটা, এইটাকে পেছনে নিয়ে যাব। অধীন ক্লজটা আমরা কি করব, সাবজেক্টের পরে প্রয়োজন অনুসারে ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড টু লিখব। যেমন আই থাকলে আই ওয়ান্ট টু, হি থাকলে হি ওয়ান্টস টু,
শি থাকলে শি ওয়ান্টস টু, আর যদি পাস্ট টেন্স হয় আই ওয়ান্টেড টু, ইউ ওয়ান্টেড টু, শি ওয়ান্টেড টু, প্লাস অ্যান্ড দিয়ে বাকি অংশ লিখবো। খুব সহজ দেখেন। যেমন আপনি যদি বলেন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এবার প্রশ্ন করেন যে হোয়াই, কেন করে? সো দ্যাট, যাতে হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে জীবন উন্নতি করতে পারে। তো এই যে হি ওয়ার্কস হার্ড, এতটুকু স্বাধীন ক্লজকে আমরা পিছনে নিয়ে গেছি। এটাকে কম্পাউন্ড করতে গেলে আমরা কি লিখবো? হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ, সে জীবন উন্নতি করতে চায়, অ্যান্ড বেটার হবে আপনি যদি এখানে অ্যান্ড সো লেখেন, অ্যান্ড সো এবং সেজন্য হি ওয়ার্কস হার্ড। সিম্পল করেন, স্বাধীন ক্লজটা আগে লিখে ফেলেন, হি ওয়ার্কস হার্ড টু, অথবা ইন অর্ডার টু শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে বা উন্নতি করার উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করে। ওকে, আপনারা কতটুকু বুঝতে পারছেন আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু এইবার আপনারা আমাকে বুঝাই দেন যে না আপনি আসলেই বুঝছেন। হ্যাঁ, আপনারা আমাকে বুঝাই দেন যে না আপনারা আসলেই বুঝছেন। তাহলে বাবা সোনারা টুকটুকিরা, আমি এবার আপনাদেরকে প্রশ্ন দেব। আপনারা প্রশ্নের উত্তর করবেন, কেমন? ওকে ম্যান, কেমন? আচ্ছা, আমি এটাকে একটু ক্লোজ করে দেই। আচ্ছা, ক্লোজ করে দিলাম। তাহলে আপনাদেরকে আমি এবার একটা সিম্পল দিয়ে আপনারা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবেন। ধরেন আমি লিখলাম টিনা went there to meet her best friend. টিনা তার সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সেখানে গিয়েছিল। দেখি ম্যান, কুইকলি এটার আনসার করার চেষ্টা করুন তো, দেখি কারা কারা খুব দ্রুত বলতে পারেন। আচ্ছা, সালমান শুভ ভাই বলছে স্যার ক্লাসগুলো আরেকটু দ্রুত, আরেকটু রেগুলারলি নিলে। ভাই আমি রেগুলারলি নিচ্ছি। হ্যাঁ, ওই যে গতকালকে একটু ঝামেলা ছিল, এই জন্য আজকে দিয়ে রাখছি আপনাদেরকে, এটা জানাই দিয়েছিলাম আর কি। ঈদের ছুটিতে আমি একটু বেশি বেশি করে ক্লাস নেব ইনশাল্লাহ আপনাদের, ঠিক আছে? ঈদের ছুটিতে আমি একটু বেশি বেশি করে ক্লাস নেব, নিয়ে আপনাদের কোর্সটা শেষ হয়ে গেলে আমার জন্য আরো বেটার হয়, বুঝছেন? আচ্ছা বাবা, আমি আসলে অনেকগুলো ক্লাস নেই তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সালমান শুভ, জাজাকাল্লাহ ভাইয়া। আচ্ছা একটু ট্রাই করেন তো, জেমি আক্তার, রমজান আলী, সালমান শুভ, ইমরান আহমেদ ভাই, সারওয়ান শাহ, সামির সর্দার, হিফজুর রহমান, আতিক ভাইয়ার আইডি থেকে ছেলে সম্ভবত, ফাতহুম মুবিন মানে আসিয়া, আবদুল্লাহ টু, মুনতাসির মুনিয়া, জান্নাত, শাহরিয়ার কবির, শাওন ভাই, প্লিজ ট্রাই করেন, আমি বিশ্বাস করি আপনারা পারবেন। একটু কুইকলি বলা যায় না, দেখেন তো। হালুম, এটা কিছু হইল? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনারা চেষ্টা করছেন। আসেন তাহলে আমি একটু আপনাদের সাথে হেল্প করি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটাতে সো দ্যাটের নিয়মে নিতে হবে? এই যে খুব সহজ, টু অথবা ইন অর্ডার টু প্লাস ভি1 পাইছি মানে আমরা বুঝছি এটাকে সো দ্যাটের নিয়মে নিতে হবে। আর সাধারণত এই টু দিয়ে কিন্তু উদ্দেশ্য বোঝায়, দেখেন খেয়াল করে, উদ্দেশ্য বোঝাচ্ছে যে সে নিউ মার্কেটে গেছে বা সে সেখানে গেছে, কেন গেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? খুব সহজেই আমরা এটা কভার করতে পারি। দেখেন, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, কেন গিয়েছিল? সো দ্যাট, যাতে করে, ও আচ্ছা এখানে হি লিখলাম কেন, এটা তো টিনা ওয়েন্ট দেয়ার সো দ্যাট শি could or might meet her best friend. ওকে বাবা সোনারা, টুকটুকিটা হয়েছে? এই তো মাশাআল্লাহ, আমাদের বিপ্লব ভাই লিখে ফেলছে, শুভ লিখে ফেলছে, সাব্বাস। এবার কম্পাউন্ডটা করার দরকার না, দেখেন তো। আসেন তাহলে আমরা একটু কম্পাউন্ডটা করি। তাহলে আমরা বলবো টিনা ওয়ান্টেড, যেহেতু পাস্ট টেন্স, টিনা ওয়ান্টেড টু মিট হার বেস্ট ফ্রেন্ড, টিনা তার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে দেখা করতে চেয়েছিল। অ্যান্ড সো, এই সো না লিখলে কোনো ক্ষতি নাই, তাই নিচে লিখছি শি ওয়েন্ট দেয়ার। হয়েছে বাবা? এই তো মাশাআল্লাহ, ডান, চমৎকার করছেন আপনারা। এইবার আসেন, হ্যাঁ
আমি ওই রুলটাই এখানে পাস্টে দিয়ে রাখছি। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে জীবন উন্নতি করতে পারে। এইবার আমরা একটু প্র্যাকটিস সেশনে চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজে বোর্ড, মানে দিনাজপুর বোর্ড 2019-এ আসছে, যশোর বোর্ড 2019-এ আসছে, আর এইচএসসির ক সেট 4টা বোর্ড আপনারা জানেন। ক সেটে 4টা বোর্ড ছিল 2018-তে, খ সেটে 4টা বোর্ড ছিল, টোটাল 8টা বোর্ডের সমন্বিত এক্সাম হয়েছিল। তার মানে দেখা যাইতেছে এই রুল থেকে মোটামুটি 2-1টা প্রশ্ন আসেই, ঠিক আছে। ইভেন এই যে বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 17-তেও আসছে। তাহলে আমরা একটু দেখি। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। কেন করি? এই যে উদ্দেশ্য বোঝাচ্ছে। 2 + V1 আছে, এটা আমাদেরকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট দিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করে ফেলবো। তাহলে খুব ইজিলি এটা করা যায়। কি করব আমরা? উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আপনি চাইলে এখানে ইন অর্ডার দ্যাট লিখতে পারবেন, সো দ্যাট উই ক্যান এই যে অ্যাটেইন সাকসেস, উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। অ্যাটেইন মানে অর্জন করা, যাতে আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারি। মাই ফ্রেন্ড কেম টু মি, আমার বন্ধু আমার কাছে আসছিল। কেন আসছিল? এইখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। টু গেট হেল্প ফ্রম মি, আমার কাছে সাহায্য নেওয়ার জন্য। এই যে কেন প্রশ্নের উত্তর পাইছেন মানে কাজ হয়ে গেছে। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এটা ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়। অ্যান্ড কালেক্টস হানি, সিম্পল করতে বলছে। আচ্ছা, সিম্পল করতে বলছে। এইখানে অ্যান্ড যদিও দিয়ে রাখছে আর কি, কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলো আসলে সবকিছু রুলে মিলে না, সেন্স বুঝতে হয়। তো আমাদের জানা আছে উদ্দেশ্য বোঝালে কমপ্লেক্সে হবে সো দ্যাট, আর মানে এটা কমপ্লেক্সে হবে আর কি। আর এক্ষেত্রে সিম্পলের ক্ষেত্রে আমরা লিখব 2 অথবা ইন অর্ডার 2, 2 + V1। কখন লিখব? সিম্পলে। এরা ওয়ান্টেড টু দিয়ে লেখে নাই আর কি, হ্যাঁ, একটু ডিফারেন্ট ওয়েতে লিখছে। তাহলে এটা খুব সহজ। কি লিখবো আমরা? মাই ফ্রেন্ড চাইছে কমপ্লেক্স, came to me so that, উদ্দেশ্য বোঝালে এই ঘটনা ঘটবে। কেন আসছিল? so that, যাতে করে হি, ইভেন এটা শিও হইতে পারে, কারণ মাই ফ্রেন্ড ছেলে নামে এটা আমরা তো বলি নাই। হি could get help from me, ঠিক আছে। এই তো শেখ সোহান, নাহিদ ভাই, সালমান শুভ, আচ্ছা ধন্যবাদ। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এটা ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়। অ্যান্ড কালেক্ট হানি, এবং মধু সংগ্রহ করে। এই যে উদ্দেশ্য বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলবো, সিম্পল চাইছে যেহেতু, ইট ফ্লাইজ, মৌমাছির কথা বলছে। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এটা ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। টু কালেক্ট হানি। ওকে মুরব্বি, এই যে ডান। এবার আসেন, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার, ডেলার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। হ্যাঁ, তার একটা মনের আকাঙ্ক্ষা ছিল। তো আকাঙ্ক্ষাটা কেন ছিল? টু গিভ হার হাজব্যান্ড আ ওয়ার্থি গিফট, হ্যাঁ, তার হাজব্যান্ডকে যাতে করে সে একটা, তাহলে উদ্দেশ্যটাই ছিল কি? তার হাজব্যান্ডকে একটা গিফট দেয়া। বানাইতে বলছে কমপ্লেক্স। ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার so that, যাতে করে she could give her husband a worthy gift. ডান বাবারা। এই তো সালমান শুভ, থ্যাংক ইউ ভাইয়া। পরেরগুলোতে আমরা চলে আসি। এবার আমরা একটা মাথা নষ্ট রুল দেখব। তো এই রুলটা দেখতে গিয়ে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। আমরা এখন কিছু সাফিক্স দেখব যেগুলো দেখে আমরা খুব সহজে অ্যাডজেক্টিভ চিনতে পারবো। হ্যাঁ,
আচ্ছা, তবে এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এটা হলো 100% মিলবে না। 100% মিলবে না। কেউ যদি আশা করে যে একটা 100-তে 100 মিলে যাবে, তাহলে সে বিপদে পড়বে। সাধারণত যদি কোনো ওয়ার্ডের শেষে এল থাকে, সেটা অ্যাডজেক্টিভ হয়, যেমন ফাইনাল, মিউচুয়াল, অ্যাকচুয়াল ইত্যাদি। তবে ভার্বের সাথে আবার এল যোগ হলে সেটা নাউন হয়ে যায়। চিন্তা করেন, যেমন প্রপোজ, এই শব্দটা একটা ভার্ব, কিন্তু প্রপোজাল এটা নাউন, রিফিউজাল এটা নাউন। যদি ওয়ার্ডের শেষে এন্ড থাকে, যেমন ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, হ্যাঁ আমি আর উদাহরণ দিচ্ছি না, যদি এন্ড থাকে যেমন কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, যদি ই আর থাকে যেমন হায়ার, হায়ার, বেটার, টলার, স্মলার, বিগার। কিন্তু বাবা টিচার, প্লেয়ার, এগুলো তো নাউন। তাই এই জন্যই বলছিলাম 100% মিলবে না। ঠিক আছে, 100% এটা মিলবে না। আচ্ছা, যেমন লেস থাকতে পারে, ইউজলেস, হেল্পলেস, তবে ভুলেও মুখলেস বলেন না যে ভাই মুখলেস থাকলে হবে না, মুখলেস থাকলে হবে না। যদি টিভ থাকে অ্যাক্টিভ, যদি সিপ থাকে এক্সক্লুসিভ, ম্যাসিভ, যদি আস থাকে ভ্যারিয়াস, রিলিজিয়াস, ফেমাস, যদি লার থাকে রেগুলার, সিমিলার, পপুলার, যদি টিএইচ ওয়াই থাকে ওয়ার্ডি, হেলথি, লেন্থি। ওকে, এরকম। এছাড়াও ভার্বের 3 নাম্বার ফর্ম কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্বের সাথে আইনজি যোগ হলে সেটাও অ্যাডজেক্টিভের কাজ করে, তবে সবসময় যেহেতু করে না, আমরা লিখে রাখলাম শর্ত প্রযোজ্য। তাহলে এবার একটা আসেন মারাত্মক একটা রুল দেখবো আমরা। এই রুলটা বিভিন্ন পরীক্ষায় আসে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমাদের সব ধরনের বইয়ে আমরা এই রুলটা পাই না। এটা পরীক্ষায় আসে, কিন্তু আমরা সব রকমের বইগুলোতে এই রুলগুলো পাই না, যে জন্য আমরা স্টুডেন্টরা অনেক সময় ভরকে যাই। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, আপনি যদি কখনো দেখেন ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ এরকম দেয়া আছে, যেমন ইট ইজ ন্যাচারাল, এই যে ন্যাচারাল এল আছে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর একটা স্বাধীন ক্লজ থাকতে পারে, সামনে থাকতে পারে দ্যাট। মাথায় রাখবেন, এখানে দ্যাট প্লাস যে স্বাধীন ক্লজ, মূলত এইটাই হলো অধীন ক্লজ। আর স্বাধীন ক্লজ কোনটা? ওই যে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, এতটুকু হলো আমাদের স্বাধীন ক্লজ। ঠিক আছে, এইটাকে সিম্পল বানাইতে গেলে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার সাথে এল ওয়াই যোগ করে আপনি একটা অ্যাডভার্ব বানাই দিবেন, একটা কমা দিলে বেটার। তারপরে স্বাধীন ক্লজটা লিখে দেবেন, যেমন ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা অবশ্যই একদিন মারা যাব। তো ইট ইজ ন্যাচারালটাকে আমরা বানাই দিলাম ন্যাচারালি, স্বাভাবিকভাবেই উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা একদিন মারা যাব। কম্পাউন্ড করতে গেলে আগের ক্লজ পরে, পরের ক্লজ আগে, মাঝখানে অ্যান্ড দেবেন। তাহলে কি আসছে? উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা অবশ্যই একদিন মারা যাব, অ্যান্ড ইট ইজ ন্যাচারাল। আই হোপ রুলটা বুঝতে পারছেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, সম্ভবত 2009 সালে, তখন ডি ইউনিটে এখান থেকে একটা প্রশ্ন আসছিল। নাও ইটস ইয়োর টার্ন, এটা আপনার টার্ন। আপনারা এখন এই প্রশ্নটাকে, মানে এই প্রশ্নটার উত্তর লিখে দেন, দেখি কারা পারেন। আপনারা এখন এই প্রশ্নটার উত্তর করে দেন, হারি আপ ম্যান, কুইকলি। সবাই চেষ্টা করি আমরা, হ্যাঁ, কুইকলি ট্রাই করি আমরা।
ওকে ম্যান, মাশাল্লাহ, এই তো চমৎকার, সাব্বাস, বাপের বেটা আব্বাস। আমাদের সালমান শুভ ভাই অনেক ফাস্ট। আচ্ছা তাহলে দেখেন, অ্যাকচুয়ালি হি ইজ আ ক্রিঞ্জ। ক্রিঞ্জ মানে কি জানেন? মানে একটু উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এই টাইপের মানুষ ক্রিঞ্জ বলা হয় এগুলোকে, মানে একটু পিকুলিয়ার টাইপের মানুষ আর কি। হি ইজ ক্রিঞ্জ। তাহলে আমরা এটাকে কি বলবো? অ্যাকচুয়ালি হি ইজ ক্রিঞ্জ। তাহলে কি বলবো বাবা? ইট ইজ অ্যাকচুয়াল দ্যাট হি ইজ ক্রিঞ্জ। তাহলে কি আসছে দেখেন, হি ইজ ক্রিঞ্জ অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়াল। আবার টুয়াল বলেন না, ওকে? আচ্ছা, এই বাকিটা কোথায়? বিপ্লব ভাই, অ্যাঞ্জেল, রুমানা, তুষার, ইমরান, ফাথম, মুবিন, আসিয়া, ট্রাই করেন। আচ্ছা, সম্ভবত এই প্রশ্নটাই আমাদের ডিইউ এ আসছিল আর কি। হ্যাঁ, ডিইউর পরীক্ষা আসছিল। ইট ইজ সার্টিন দ্যাট, ইট ইজ সার্টিন দ্যাট, এটা নিশ্চিত যে, এই যে সার্টিন শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করব? সার্টেনলি হি উইল কাম। দেখেন তো হয় কিনা? এই যে হয়ে গেছে। ঠিক আছে মুরব্বী, সার্টেনলি হি উইল কাম, এই যে আমরা অ্যাডভার্ব বানায় ফেলছি। কি বললাম? এটা নিশ্চিত যে সে আসবে, আর এখানে বলছি নিশ্চিতভাবেই সে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম প্রশ্ন কি এইচএসসি তে আসছে? জি, এইচএসসির সিবি, সিবি মানে ছোট ভাই না কিন্তু, এটা আসছে কুমিল্লা বোর্ডে 2017 সালে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ডোন্ট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্ট। দুর্ভাগ্যবশত তারা তাদের প্রোডাক্টের সঠিক মূল্যায়ন পায় না। এই যে আমাদের কাছে চাইছে কি? কম্পাউন্ড। তাহলে আমরা কি লিখব? আমি কমপ্লেক্সটা আগে করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কমপ্লেক্স যদিও আমাদের কাছে চায় নাই, তাহলে আমরা কি লিখব? ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা দুর্ভাগ্যজনক যে, they do not get the due price of their products. ডান। এবার আসেন, আমাদের কাছে চাইছে যেটা কম্পাউন্ড, খুব সহজ। কম্পাউন্ড, they do not get the due price of their products, তারা তাদের প্রোডাক্টের ন্যায্য দাম পায় না। ডিউ, ডিউ প্রাইস মানে হচ্ছে ন্যায্য দাম। হ্যাঁ, এখানে বোঝাচ্ছে ন্যায্য দাম বা ন্যায্য মূল্য। and it is unfortunate। হয়েছে তো বাবা? আচ্ছা, আমি খুব শোকাহত যে এই পুরো প্রশ্নটা এতগুলো মানুষ শুধু সালমান সাহেব উত্তরটা করছে আর বাকিরা করলেন না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা রুলে চলে যাইতেছি। এটা নিয়ে আপনাদের সাথে এর আগেও কথা বলেছিলাম আমি। হ্যাঁ, আপনাদেরকে একটু মনে করায় দেই। আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ করতে না করতেই আরেকটা কাজ করা বোঝাতে, অথবা কোনো একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটা বোঝাতে আমরা যে স্ট্রাকচারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স
তারপরে দেন প্লাস সাবজেক্ট V2 আদার্স। এইটাকে আমরা নো সুনারে না লিখে লিখতে পারি হার্ডলি অথবা স্কেয়ার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স, এখানে ছিল দেন, এখানে হয় ওয়েন, তারপর সাবজেক্ট V2 আদার্স। এখানে পার্থক্যটা হচ্ছে আমরা যখন নো সুনার হ্যাড লিখি তখন আমাদেরকে লিখতে হয় দেন, আমরা যখন হার্ডলি বা স্কেয়ার্সলি হার্ড লিখি তখন লিখতে হয় ওয়েন। আরেকটা সুন্দর ঘটনা ঘটে, সেটা হচ্ছে প্রথম ক্লজের সাথে V3 হলেও দ্বিতীয় ক্লজটাতে আমরা দেখতে পাই V2 হয়। ঠিক আছে, এই দুটো স্ট্রাকচার হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। কেন? কারণ যে নো অথবা হার্ডলি স্কেয়ার্সলি, এটাকে অ্যাফার্মেটিভে লেখা যায় এইভাবে অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। তারপরে এখানে দেন বা হোয়েন বসছে, এখানে কিচ্ছু বসবে না, জাস্ট এটা কমা বসবে, সাবজেক্ট V2 আদার্স। স্ট্রাকচার এখানে দেয়া আছে, মানে উদাহরণ এখানে দেয়া আছে, দেখেন। ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু দেখে নেই। এই নো সুনার থাকুক, স্কেয়ার্সলি থাকুক, হার্ডলি থাকুক আর অ্যাজ সুন অ্যাজ থাকুক, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা স্বাধীন ক্লজ হিসেবে এই দ্বিতীয় ক্লজটাকে ধরব। আমরা স্বাধীন ক্লজ হিসেবে এই ক্লজটাকে ধরব। ঠিক আছে, আচ্ছা, সো ওই স্বাধীন ক্লজটাকে এখানে এনে ফেলবো আমরা। আর এই যে অধীন ক্লজের সাথে যে ভার্বটা থাকবে আমরা তার সাথে আইএনজি যোগ করে দেব, যা বাংলায় হয়ে যাবে ইয়া অথবা এ বা একার। আর এখানে খুব মনোযোগ সহকারে দেখবেন, আমরা যে দুইটা স্বাধীন ক্লজ পাচ্ছি, এই দুইটা স্বাধীন ক্লজকেই আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব, অর্থাৎ সাবজেক্ট V2 আদার্স, সাবজেক্ট V2 আদার্স। দেখেন উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। নো সুনার হ্যাড শি সিন দ্য নিউজ, সে সংবাদটা শুনতে না শুনতেই, দেন শি ফেইন্টেড, সে জ্ঞান হারালো, সে সংবাদটা শুনতে না শুনতেই। এগুলোর বাংলা হলো বাবা তে, এগুলোর বাংলা হচ্ছে তে নাতেই, তে নাতেই, যেমন শুনতে না শুনতেই, দেখতে না দেখতেই, বলতে না বলতেই, জানতে না জানতেই। হ্যাঁ, তে নাতেই, তে নাতেই। আর শেষেরটার বাংলা হলো মাত্রই অথবা সাথে সাথে। যেমন দেখতে না দেখতেই না বলে আপনি অ্যাফার্মেটিভে কি বলবেন? দেখা মাত্রই। কেমন? আচ্ছা, রুমানা বলতেছে স্যার আমাদের ওয়েব অ্যাপে ক্লাসগুলো আপডেট করে দিতে বললেন। আচ্ছা সরি, সালমান ভাই বলছে ভাই আপনাদেরকে তো ওয়েব অ্যাপে আপডেট করে দিছে ভাই। ইন্নালিল্লাহ, কি বলেন, আপডেট করা হয় নাই? মনে হয় আমার এগুলা রিভাইজ দিতে হবে, আমি কালকে ভর্তি হয়েছি, আজকে ক্লাসে দেখি নেক্সট ডে থেকে কোয়েশ্চেন আনসার দেবো। ওকে আঞ্জেল রোমানা, থ্যাংক ইউ বাবা, জাজাকাল্লাহ। হ্যাঁ, প্রবলেম হলে বললেন। আর রিফাত ভাই আজকে মনে হয় আসেন নাই, আমাকে ফোন দিয়েছিলেন ভাই, আমি 2টা দিন খুব পেরেশানিতে ছিলাম, আজকে রাত্রে 11:30টার পর থেকে আমি ফ্রি আছি। রিফাত আমাকে আজকে ফোন দিয়েন বাবা। হ্যাঁ, আচ্ছা, একবার ভাই বলছে একবার বাবা, স্টুডেন্ট কবে কি রে, এর কি হয়েছে? হ্যাঁ, ওই আমি ছোটবেলায়, বুঝছেন, ছোটবেলায় মানে কি, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন মানুষের দ্বারা খুব প্রভাবিত হইতাম। খুব মজার বিষয় আর কি, যার সাথে খুব বেশি মিশছি তার দ্বারাই প্রভাবিত হয়ে গেছি। তো শরাফত নামে এক ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, উনি সব স্টুডেন্টের বাবা ডাকতো। ও কি, ওনার সাথে থাকতে থাকতে মানে উনিও স্যার আর কি, আমি সবার বাবা ডাকা শুরু করলাম। হ্যাঁ, এরপরে এক ভাই ছিল তোতলা, ওমা দেখি এর সাথে কিছুদিন পড়াইতে পড়াইতে আমিও তোতলামি শুরু করলাম। আল্লাহ বাঁচাইছে আমারে, যে আমি কোনো খাটাস ক্যাটাগরি মানুষের সাথে থাই না, তাহলে খাটাস হয়ে যেতাম। আচ্ছা, তাহলে দেখেন, নো সুনার হ্যাড শি সিন দ্য নিউজ, সে নিউজটা দেখতে না দেখতেই অজ্ঞান হয়ে গেল। আর এখানে কি বলবো? সিইং দ্য নিউজ, নিউজটা দেখে সে অজ্ঞান হয়ে গেল, একই কথা। এইখানে দেখেন তো বাবা, এই যে সিনটা হলো V3
আর এখানে বাবা সটা কি V2, শি স দ্য নিউজ অ্যান্ড শি ফেইন্টেড। এখানে একটা কথা লেখা যায় অ্যাট ওয়ান্স, মানে সাথে সাথে। আপনি চাইলে এখানে লিখতে পারেন অ্যাট ওয়ান্স, হ্যাঁ, না লিখলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে। অনেকে অবশ্য এই অ্যাট ওয়ান্সটা এইখানেও লেখে, সিম্পলেও লেখে, দরকার নাই। এই সেম ঘটনা এইখানে ছিল নো সুনার হ্যাড, এইটাতে জাস্ট স্কেয়ার্সলি হ্যাড দিয়ে আসছে। পার্থক্যটা হয়েছে কোন জায়গায় দেখেন বাবা, এইখানে ছিল দেন, এইখানে আসছে ওয়েন। হ্যাঁ, আবার দেখেন এইটাই আপনি লিখতে পারবেন হার্ডলি দিয়ে, সেক্ষেত্রে এখানে হবে ওয়েন। আর বাকি সব কিন্তু আগের মতোই, দেখছেন। অ্যাজ সুন অ্যাজ দিয়েও হইতে পারে। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দেখেন এখন আর সিন হয় নাই। অ্যাজ সুন অ্যাজ শি স দ্য নিউজ, এই যে V2, শি ফাইন্টেড, সিইং দ্য নিউজ, শি ফাইন্টেড। আচ্ছা, এখন আমরা একটা মারাত্মক রুলে যাব। আপনাদের সঙ্গে কমপ্লিটিং সেন্টেন্সে, আপনাদের সঙ্গে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? সবুজ সরকার ভাই, আচ্ছা, সালমান শুভ বলতেছে না স্যার। না স্যার মানে কি ভাই? আপনাদেরকে কি ওয়েব অ্যাপে আপডেট করে দেয় নাই ক্লাসগুলো? সালমান ভাই, আপনাদের ওয়েব অ্যাপে কি ক্লাসগুলো আপডেট করা হয় নাই ভাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তাহলে ক্লাসটা শেষ করে, হ্যাঁ। আচ্ছা, সেম অবস্থা। তাহলে এবার আসেন আমরা দুইটা রুলে চলে যাব। তার আগে দেখেন আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ে আসছি, মনে পড়তেছে? কমপ্লিটিং সেন্টেন্সে পড়ানো হয়েছিল, কি পড়ানো হয়েছিল? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে পড়ানো হয়েছিল, মনে করতে পারছেন? ইফ দিয়ে পড়েছিলাম আমরা, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইফ ইউ ওয়ার্ক হার্ড। না স্যার, আপডেট করা হয় নাই। আচ্ছা ভাই, কোনো সমস্যা না, আজকে আপডেট করা দিব না ইনশাল্লাহ। স্যার আমি তো কালকে আপনার কোর্সটা কিনছি, আগের ক্লাসগুলো যদি কোনো প্রবলেম হয় আপনাকে বলবো কিভাবে। আশা করি অ্যাঞ্জেল রুমানার প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমাকে একটা নক দিয়েন। এই যে আমাদের ইসাক আলী ভাই লেখছে ডিসকাশন গ্রুপ আছে আপু। আচ্ছা আচ্ছা, এই ডিসকাশন গ্রুপে তো আমাকেই মনে হয় অ্যাড করা হয় নাই। সালমান শুভ ভাই, আমার একটু আপনারা অ্যাড করে দিন ডিসকাশন গ্রুপে। কাম সারছে, আমারই মনে হয় ডিসকাশন গ্রুপে অ্যাড করে নাই। আচ্ছা, আমি আমি দেখবো নে, কাম সারছে রে ভাই। আচ্ছা, এইটা একটা মারাত্মক বিষয় কিন্তু। ডিসকাশন গ্রুপের একটা মজা কি জানেন? আপনি একটা প্রশ্ন করছেন, আরেকজন একটা উত্তর দিছে, ওই উত্তরের জায়গায় আরেকজন বলতেছে এই তোমার উত্তর তো হয় নাই, এটা দিচ্ছে। এতে করে হয় কি জানেন? ডিসকাশন গ্রুপে আসলে ডিসকাশন করতে করতে এমন কিছু শেখা যায়, ইভেন আপনাদের থেকে স্যারেরা অনেক কিছু শেখে। ইসাক ভাই বলতেছে স্যার আপনার সাথে কথা বলবো, কিভাবে কন্ট্যাক্ট করবো? এই যে আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবো আর মুছবো, 1 সেকেন্ডের মধ্যে আপনারা যদি লিখতে পারেন তাহলে আমার নক দিন। 01917 211 236। ও খোদা, এই হোয়াটসঅ্যাপ লাগবে কেন? আপনারা তো আমার সাথে এখানেই যুক্ত আছেন, মেসেঞ্জারে নক দিন। ভুলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে ফেলাইছি, হ্যাঁ, আপনারা ভুলে যান, হ্যাঁ, ভুলে যান, এগুলো মনে রাখতে নাই। আচ্ছা, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ মাস্ট শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করবেই। আরেকটা বাক্য লিখি আমরা, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ মাস্ট রিপেন্ট ইন ফিউচার। দেখি আমারে কে বলতে পারবেন? হ্যাঁ, এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি বলেন তো? এই দুইটা বাক্যের প্রথম অংশে পার্থক্য কি? দেখি কে বলতে পারেন, কুইকলি বলেন, কুইকলি বলেন। রিপেন্ট মানে হলো পস্তানো, কোনো একটা কাজ করছি আমরা, স্ক্রিনশট নিছি স্যার, এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, ইসাক ভাই স্ক্রিনশট নিয়ে নিছে। আল্লাহ আপনাকে কোল ভর্তি সন্তান আর ঘর ভর্তি বাচ্চা কাচ্চা দান করুক, না বউ দান করুক।
ইসাক কবে না ও মা, কোল ভর্তি সন্তান আর ঘর ভর্তি বউ মানে কি? এই কেমনে হলো? এই ঘর ভর্তি বউ মানে ইসাহাক, ঘর ভর্তি বউ মানে অনেক বউ না রে। হ্যাঁ, যে বউ ঘরে আসলে ঘর একদম রহমতে বরকতে ভরে যায়, যেমন আমার বউ মাশাআল্লাহ, ঘরে আসার সাথে সাথে আমার রহমত বরকত দিয়ে ভরে গেছে। আর কোল ভর্তি সন্তান মানে 100-150 সন্তান না, এক কোলে একটা সন্তান নিলেই কোল ভরে যায়। হ্যাঁ, কোলে আর কিছু নেওয়ার জায়গা থাকে না, এটা বুঝাইছি আর কি। যাক, ইসাক ছেলের ট্যালেন্টের ডিব্বা আছে। হুম, আচ্ছা ধন্যবাদ ইসাক। হুম, এই মিরপুর একের আশেপাশে যারা আছেন আমাকে একদিন বললেন আপনাদের সঙ্গে একদিন দেখা করি। মিরপুর একের আশেপাশে যারা থাকেন, হ্যাঁ, এখন না দেখেন পরবর্তীতে দেখলে জানায়েন, আপনাদের সঙ্গে নাস্তা করবো ইনশাল্লাহ। আমাদের মিরপুর একে কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, বড় ছোট অনেক রেস্টুরেন্ট আছে, অনেক স্ট্রিট ফুড আছে। যে আমার সাথে আমার পিচ্চি আছে মীর আবদুল্লাহ, আর একটা পিচ্চি আছে এখন ওইভাবে খাওয়া শিখে নাই, 1 বছর বয়স হয়নি, কয়েকদিন বাকি আছে আর কি। তা আমরা বাপ বেটা মিলে আপনাদের সাথে খাইতে চলে আসবো। জাস্ট মিরপুর একের আশেপাশে যারা আছেন বা দেখা গেছে দূরেই থাকেন, মিরপুরে যখন আসবেন, আমি যদি ঢাকার বাইরে না থাকি আর কি, নক দিয়ে ইনশাল্লাহ দেখা হবে, একসাথে চাটা খাবো আর কি। বিপ্লব ভাই বলতেছেন আমি আছি স্যার, কাম সারছে কোন কি মুরব্বী, আপনি তো সবার আগে চলে আসবেন। আচ্ছা, এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি? ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটা কি ভাইয়া? নেগেটিভ। এই নেগেটিভ সেন্টেন্সটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। ও আচ্ছা, রিপেন্ট মানে হলো পস্তানো। হ্যাঁ, পস্তানো বুঝেন তো? বিপ্লব ভাই 10-এ, আচ্ছা আচ্ছা, তাহলে তো কাছাকাছি বিপ্লব ভাই, কোনো সমস্যা নাই। আর কেউ যদি একদম অজপাড়া গায়ে থাকে তাহলে দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, আমরা 2-3 দিনের জন্য চলে আসবানে, আমরাই বাজার টাজার করে দেবো, খালি আমাদেরকে রান্না করে খাওয়ায়েন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, একদম অজপাড়া গা হলে খুব ভালো হয়, বুঝছেন? মাঝে মাঝে মনে হয় একদম গ্রামে চলে যাই, কিন্তু গ্রামে কারেন্ট থাকে না, বুঝছেন? কারেন্ট থাকে না, কিন্তু আপনি ওই আমরা যখন ক্লাস নিচ্ছি আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ লাইটিং এখানে আছে, এই জন্য এসি না চললে প্রবলেম হয়, বুঝছেন? এই তো অ্যাঞ্জেল রুমানা, সাব্বাস, আপনি আপনি প্রথম ক্লাসেই কমেন্ট করছেন, ধন্যবাদ। চিটাগাং রোডে আছে আমাদের সবুজ ভাই, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চিটাগাং রোড তো কাছে। আমি মনে হয় কাল পরশু সানার পাড়ে আসতে পারি, সুযোগ পেলে আপনার চিটাগাং রোডে আসবেন চা খাইতে। হ্যাঁ, আচ্ছা, এইটাকে আমরা আরেকটা উপায় লিখতে পারি। হ্যাঁ, এটাকে আরেকটা উপায় লিখতে পারি, যেটা বলতেছিলাম আর কি, আমি সুযোগ থাকলে গ্রামে চলে যেতাম। হ্যাঁ, গ্রামে কারেন্ট থাকে না, সো ক্লাস নেওয়া খুব কষ্টকর। তবে চলে যাবো ইনশাল্লাহ, সর্বোচ্চ 1 বছর থাকবো ঢাকাতে, 1-2 বছর আর কি, এরপর গ্রামে চলে যাবো ইনশাল্লাহ। আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের হয়তো ভালো লাগবে, বুঝছেন? একবারে অজপাড়াগা, বুঝছেন, একদম অজপাড়াগা, যেখানে কারেন্টও নাই, দেখা গেছে মনে করেন আমি জেনারেটর রাখবো। হ্যাঁ, অথবা দেখা গেছে খুব হাই পাওয়ারের, হ্যাঁ, খুব ভালো গ্রিডের সোলার লাগাই দিব। আমার এলাকায় মানে বাসায় আশেপাশে কারেন্ট থাকবে না, আমার বাসায় বড় পর্দা লাগাই দিব, মাঝে মাঝে আসবে বাচ্চা কাচ্চারা, এদের সাথে গল্প গুজব করবো, আমার ছেলে খেলবে, মহিলাদের সাথে বউ গল্প করবে, আমি কিছু শিখাবো, আমারে কিছু শিখাবে মুরব্বীরা গ্রামের, বুঝছেন? এটা খুব খুব মানে চমৎকার। আপনারা যারা গ্রামে থাকেন বা বছরে 2-1 বার গ্রামে যাওয়ার সুযোগ হয় যাদের, বুঝছেন, এটারে ফিল করবেন, রুট ছাইড়েন না। আমি ঢাকায় ভালো লাগে না, গ্রামে যেতে পারলে খুব ভালো লাগতো। হ্যাঁ, এই যে সালমান ভাই বলতেছে গ্রামের আলাদা একটা ভাইব, ঠিকই বলছেন ভাই। ওই যে দেখবেন বলে যে ঈশ্বর তৈরি করছে গ্রাম, মানে স্রষ্টা গ্রাম বানাইছে আর মানুষ শহর বানাইছে। তো মানুষের বানানো জিনিসে, বুঝছেন, আপনার অনেক হাইপ থাকতে পারে কিন্তু মজা নাই ভাই, বুঝছেন? আপনাকে গ্রামের একজন খালা তার মাটির রান্না করা চুলায় যে জিনিস খাওয়াবে, হ্যাঁ, আপনি 5 স্টার রেস্টুরেন্টে খায় সেই ভালোবাসা পাবেন না। আচ্ছা যাক, ধন্যবাদ, মেলা আজ এটা পেঁচাল পারছি। এই বাক্যটাকেই আমরা এইভাবে বলতে পারি, ভাইজান, ভাইজান আপারা, সেটা হইতেছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আনলেস ইউ, এইখানে আবার ভুলেও ডোন্ট লিখেন না, তাহলে বিপদ হয়ে যাবে, কারণ আনলেস মানেই হচ্ছে যদি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ মাস্ট রিপেন্ট ইন ফিউচার, ভবিষ্যতে তুমি অবশ্যই পস্তাবা। ঠিক আছে? আমাদের ইসাক ভাই বলতেছে আমি গ্রামের ছেলে, মাশাআল্লাহ, গ্রামের ছেলে, গ্রামে আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে। শহরে আসবেন, তবে গ্রামের জন্য কিছু করেন। হ্যাঁ, গ্রামের জন্য কিছু করেন, আমি সুযোগ পাইলে গ্রামে চলে যাব ইনশাল্লাহ। তবে আবার গ্রামে দেখবেন মাঝে মাঝে কিছু টক্সিক মানুষ থাকে, এরা লাইফ হেল করে ফেলে। তবে এই টক্সিক মানুষের জন্য আমি যদি গ্রামে না যাই, গ্রামের চিত্র চেঞ্জ হবে না তো ভাই। হ্যাঁ, যাইতে হবে। আচ্ছা জাজাকাল্লাহ, আসেন তাহলে। এইবার আমরা একটু খেয়াল করি,
আমরা এখন দেখব রুল নাম্বার 9 এর 1 এবং রুল নাম্বার 9 এর 2। 9 এর 1-এ আমরা যেটা 2-তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে থাকবে নেগেটিভ সেন্টেন্স, আর 1-এ দেখব এখানে থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটাকে সিম্পল বানাতে গেলে আমরা প্রথমে লিখব বাই। বাই মানে কি? দ্বারা বা মাধ্যমে। এরপরে পিসি মানে পজিটিভ কেস। রোমানা আপনি তো পরে ভর্তি হয়েছেন, সমস্যা নাই ইনশাল্লাহ, তারপরে বলি রোমানা। দেখেন এখানে আমরা একটা কথা বলছিলাম যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, ইউ উইল গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে। এইখানে দেখেন এই সাবজেক্টটাও ইউ, এই সাবজেক্টটাও ইউ। রোমানা খেয়াল করেন, যখন দুইটা ক্লজের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজের সাবজেক্ট যখন এক হয় তখন আপনাকে পজিটিভ লিখতে হবে না, যদি আলাদা হয় তাহলে লিখতে হবে। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, তাহলে সাবজেক্ট দুটো এক, আমাদের পজিটিভ না লিখলে হবে। তাহলে আমরা কি লিখবো? এই দেখেন ইউ উইল গেট এ প্লাস, এটা কিন্তু স্বাধীন ক্লজ, এখানে আমরা কিচ্ছু করবো না, ওটা রেখে দিছি। তাহলে আমরা যেহেতু এই যে ইফ যুক্ত অংশটা দেখতে পাইতেছি অ্যাফার্মেটিভ, প্রথমে লিখবো বাই। এইখানে আমাদের ইউর লেখার দরকার নাই। কেন দরকার নাই? কারণ দুইটাই তো ইউ। ইউ বাই স্টারিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি এ প্লাস পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি এ প্লাস পাবে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি এ প্লাস পাবে। আর এইখানে দেখেন, এইখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এইখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। আপনি যদি কখনো এইরকম দেখেন, এইরকম দেখেন, মনোযোগ সহকারে দেখেন আল্লাহর ওয়াস্তে, যদি কখনো এইরকম দেখেন যে ইউ প্লাস V1 প্লাস অবজেক্ট এরকম পেয়ে গেছেন, তখন আপনার কাজ হচ্ছে ইউটাকে হালকা করে কেটে দিবেন, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বানায় ফেলবেন। ঠিক আছে, যদি থাকে ইউ ওয়ার্ক হার্ড, আপনি এটাকে ইম্পারেটিভ বানায় ফেলবেন, ইউটারে তাড়ায় দিবেন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইফটাকে তুলে দিলে ইউ স্টাডি হার্ড, আমরা ইউটাকে কেটে দিয়ে বললাম স্টাডি হার্ড, যে কি বানাইছি বাবা? ইম্পারেটিভ সেন্টেন্স বানাই ফেলছি। স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে। এবার আপনাদের পালা। এই প্রশ্নটা মনে হয় মিনিমাম 30 বার আসছে বিভিন্ন পরীক্ষায়, দেখে আপনারা এটাকে মার্ক করতে পারেন কিনা। ডু অর ডাই, ডু অর ডাই, দেখি পারেন কিনা। স্যার আপনি যে ক্লাসগুলো আপডেট দেন ওইগুলো আমি কোথায় পাবো? অ্যাঞ্জেল রোমানা আপনি হচ্ছে ওয়েব অ্যাপে পাবেন। এই যে আমাদের প্রথম মুবিন বলে দিয়েছেন যে হ্যাঁ আপনি ওয়েব অ্যাপে পেয়ে যাবেন, ওয়েব অ্যাপে পেয়ে যাবেন। না পাইলে বললেন আমি আপনাকে, আমাদের এখানে আমাদের এই যে এই গ্রুপটাতে আমাদের যে ভাই আছে সৌরভ ভাই, হ্যাঁ অত্যন্ত ভালো মানুষ ভাই, অনেক হচ্ছে গিয়ে হেল্পফুল মানুষ আর কি। আপনারা জাস্ট ভাইকে একটা নক দিয়েন, আপনাকে ডিটেল দিয়ে দিবে কোথায় পাবেন কি পাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন ইশাক ভাই বলছে আমিও কয়েকদিন আগে কিনছি। আচ্ছা ধন্যবাদ। তাহলে এটা এটা একটু চেষ্টা করেন তো ভাই, এটা কি হবে? তাহলে আমরা দেখতেছি ডু অ্যান্ড ডাই। হ্যাঁ অনেকে মনে করবে ডু আর ডাই, না এটা ডু অ্যান্ড ডাই দেয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ইফ ইউ ডু, এখানে আমরা মনে মনে একটা ইট ধরে নিতে পারি। ইফ ইউ ডু ইট, যদি তুমি এটা করো, ইউ উইল ডাই, তুমি মরবা। এটার আপনি কি করবেন? বাই ডুইং ইট, বাই ডুইং ইট। এই ইট না বললে কোনো ক্ষতি নাই, কারণ ওইখানে যেহেতু নাই। বাই ডুইং ইট ইউ, এই উইল লিখলেও চলবে না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, ইউ উইল ডাই। ওকে, এইবার খেয়াল করেন, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, হ্যাঁ এখানে ইফ নট থাকতে পারে অথবা আনলেসও থাকতে পারে, তখন আমরা কি করব? সব ঠিকঠাক থাকবে, জাস্ট এখানে একটা উইদাউট আসবে। উইদাউট মানে কি বাবা? ছাড়া। আর বাই মানে দ্বারা। এইখানেও আমাদের পজিটিভ, যদি দুইটা সাবজেক্ট ডিফারেন্ট হয় তাহলে পজিটিভ লিখতে হবে, আদারওয়াইজ না লিখলেও চলবে। ঠিক আছে, আর এইখানে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, যদি এরকম পাই আমরা যে ইউ ডোন্ট প্লাস V1 প্লাস আদার্স, সেক্ষেত্রে আমরা যেই কাজটা করব, এইখানে ইউ ডোন্টটাকে কেটে দিব। ঠিক আছে, যেমন দেখেন ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো,
এখান থেকে ইফ তুলে দেন, কি আসতেছে? ইউ ডোন্ট স্টাডি হার্ড। তো এইখানে আমরা আবার কি করতেছি? ইউ ডোন্টকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটাকে কি বানাই দেব? ইম্পারেটিভ বানাই দেব। ঠিক আছে, ইম্পারেটিভ বানাই দেব। আর এইখানে যে অর দেখতে পাইতেছেন, এই অরটা মূলত নইলে টাইপের অর্থ দেয়। কি অর্থ দেয়? নইলে, মানে এটা নিজেই নেগেটিভ, তাই এর আগে নেগেটিভ লেখা যাবে না। বাংলাটা খেয়াল করেন, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, ইউ মেই ফেইল, তুমি ফেইল করতে পারো। এখন আপনি যদি বলেন ইউ ডোন্ট স্টাডি হার্ড, তুমি পড়াশোনা করো না, নইলে তুমি ফেল করতে পারো, হইলো? বলেন, আপনি কি বলবেন? এখানে কি বলতেছেন? যদি তুমি পড়াশোনা না করো, আর এখানে ইউ ডোন্ট রাখলে কি হবে? ইউ ডোন্ট স্টাডি হার্ড, তুমি পড়াশোনা করো না, না হলে ফেল করবা। হয়েছে ভাই? নাকি বলবেন যে পড়াশোনা কর, নাইলে ফেল করবি? এই হইতেছে ঘটনা। সো আগের ইউ ডোন্টটাকে বাদ দিতে হয়। আর এখানে উইদাউট স্টাডিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া তুমি ফেল করতে পারো। এই যে প্রশ্নটা দেখতে পাইতেছেন, মিনিমাম এইটাও মনে হয় 20 বার আসছে বিভিন্ন পরীক্ষায়। সো এবার আপনাদের পালা, দেখি ট্রাই করেন পারেন কিনা। তাহলে কমপ্লেক্স করলে কি করবেন? ইফ ইউ ডোন্ট ডু ইটটা উজ্জ্ব আছে, ইফ ইউ ডোন্ট ডু ইট ইউ উইল ডাই, যদি তুমি না করো মরবা। এই উইলটা বাদ দিতেও পারেন। এইটাকেই আপনি এইভাবে বলতে পারবেন, আনলেস ইউ ডু ইট, যদি তুমি এটা না করো ইউ উইল ডাই, তুমি মরবা। এটা তো মারাত্মক সহজ। উইদাউট ডুইং ইট, ইট না বললেও চলে, ইউ, এই উইল না বললেও চলে, ডাই। এইবার আমি আপনাদেরকে এটা করতে দেই, দেখি আপনারা করতে পারেন কিনা। ঠিক আছে, আপনাদেরকে এটা করতে দেই, একটু ডিফারেন্ট ওয়েতে করতে দেবো আমি, দেখি পারেন কিনা। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে করতে দেবো, দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, আই হোপ পারবেন। কিন্তু এখানে একটা ঘটনা আছে, দেখেন এই জায়গাগুলোতে আমি কিন্তু ইউ দিয়ে রাখছিলাম, কিন্তু ইউ না থাকলে তখন আমরা কি করব? আমি একটা বাক্য লিখে দিই, দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইফ শি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, যদি সে কঠোর পরিশ্রম করে, উই উইল হেল্প হার, আমরা তাকে সাহায্য করব। দেখি এইটাকে আপনারা করতে পারেন কিনা। বিপ্লব হাসান জমাদ্দার ভাই বলতেছেন, এইবার ঈদে আপনাদের দিনাজপুরে লিচু খাইতে যাব। এই ঈদে যাওয়ার সম্ভাবনা কম ভাই, কারণ ওই আমার বাসায় কয়েকদিন আগে আমি গ্রামে গেছিলাম, আম্মু অসুস্থ, আমার ওই এসির তার টার এগুলো সব খুলে নিয়ে গেছে, বুঝছেন? এখন বাসা চেঞ্জ না করে গ্রামে যাওয়া যাবে না, একটা পেরেশানি আর কি। বুঝতেছি না আমি আসলে যাবো কিনা, যাওয়ার সম্ভাবনা কম আর কি। আবার আম্মু অসুস্থ, কুরবানিটা আসলে ওইখানেও দিতে হবে, সব মিলে একটু পেরেশানিতে আছি। দেখি ইনশাল্লাহ যাই কিনা, গেলে জানাই দিব আপনাদেরকে। হ্যাঁ, আমাদের বাসা থেকে, আমাদের বাসা হচ্ছে হিলির পরে বিরামপুর নামে একটা জায়গায় আর কি। রিয়াদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার ফর হেল্প, আমি ক্লাস অনেক ভালো বুঝতেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বাবা। রুমানা, ধন্যবাদ। আচ্ছা দেখেন, যদি ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট আসে, আর এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে রুমানা আপনারও বলছিলাম কিন্তু একটু আগে, ভুলে গেছেন মনে হয়, ভুলে যায় না। ইংরেজিটারে প্রথম প্রেম মনে করবেন, প্রথম প্রেম যেমন ভোলা যায় না, ইংরেজিও এরকম ভোলা যাবে না। ঠিক আছে, বরিশাল যাক বাবা, ভোলা যাবে না। এই দুইটা আলাদা আলাদা সাবজেক্ট পাইছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখব বাই, এইবার হার লিখতেই হবে। বাই হার ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রমের মাধ্যমে,
এখানে হার লিখতেই হবে কারণ দুইটা সাবজেক্ট আলাদা। উই উইল হেল্প হার, অর্থাৎ তার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা তাকে সাহায্য করব। আসলে এটা ওরকম মিলে না। যখন ডিফারেন্ট সাবজেক্ট আসবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইন, এটা কি করলাম, দেখেন এখানে কিন্তু অর্থ মিলতেছে না। যখন এরকম হবে তখন আমরা এখানে লিখবো ইন কেস অফ হার ওয়ার্কিং হার্ড, ইন কেস অফ হার ওয়ার্কিং হার্ড, যখন দেখেন অর্থ মিলতেছে না, বাই হার ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা তাকে সাহায্য করবো, হলো না তো? এখানে আমরা কি বললাম, যদি সে কঠোর পরিশ্রম করে আমরা তাকে সাহায্য করব। আর এখানে বলি তার পরিশ্রমের সাহায্যে আমরা সাহায্য করবো। ভাই তার পরিশ্রম করলে তো সেই সাহায্য করবে, আমরা কিভাবে করব? এরকম ক্ষেত্রে আমরা ইন কেস অফ লিখবো। হ্যাঁ স্যার, আমিও বিরামপুরে যাব, বিরামপুরে আমার নানা বাসা। ও মাই গড, বলেন কি বিপ্লব ভাই? হ্যাঁ, বিরামপুরে আমার বাপের বাড়ি, আমার দাদার বাড়ি ছিল আর কি মূলত। হ্যাঁ, দাদার বাসা মুন্সিগঞ্জে, আমরা মুন্সিগঞ্জের মানুষ, এখন দিনাজপুর বলি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছেন? দেখেন যখন ডিফারেন্ট সাবজেক্ট আসবে, অর্থ যখন মিলবে না, তখন আপনাকে এখানে ইন কেস অফ লিখতে হবে। এবার এটারে কম্পাউন্ড করবেন কেমনে? এখানে কিন্তু সি থাকলে ইম্পারেটিভ বানানোর দরকার নাই। তাহলে আপনি কি বলবেন? এইখানে আপনাকে বলতে হবে শি শুড, অথবা শি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে, অ্যান্ড, এবং, মানে যদি সে কঠোর পরিশ্রমটা করে সেক্ষেত্রে উই উইল হেল্প হার, তাকে কঠোর পরিশ্রম করতে হবে বা তার কঠোর পরিশ্রম করা উচিত এবং আমরা তাকে সাহায্য করব। ওকে, তবে নর্মালি এইভাবে আসবে না, দেখবেন ইউ দিয়ে আসবে, 99.99% ক্ষেত্রে ইউ দিয়ে আসে। ভিন্ন সাবজেক্ট হলে খুব চিন্তা ভাবনা করে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা রুল কয়টা দেখছি? 9টা। আমরা আজকে রুল দেখা শুরু করছিলাম কত থেকে? আমরা রুল দেখা শুরু করেছিলাম 6 থেকে, মনে পড়তেছে? আমরা রুল নাম্বার 6 দেখলাম, আমরা রুল নাম্বার 7 দেখলাম, আমরা রুল নাম্বার 8 দেখলাম, আমরা রুল নাম্বার 9 দেখলাম। এইবার আমরা আমাদের লাস্ট রুলে যাচ্ছি, রুল নাম্বার 10-এ যাব। হ্যাঁ, আজকে তাহলে আমাদের ট্রান্সফরমেশনের অ্যাজ ইউজুয়াল যে রুলগুলো, এগুলো শেষ। হ্যাঁ, এর বাহিরে প্র্যাকটিস করতে গিয়ে অনেক কিছু সেন্স থেকে কাজে লাগাইতে হবে। আচ্ছা, আমরা ওইদিকে যাইতেছি, তাহলে খেয়াল করেন। হ্যাঁ, আমরা এখন যেই রুলটাতে যাব, এই রুলটা আপনাকে জানতে গেলে রিলেটিভ প্রোনাউন জানতে হবে। ঠিক আছে, আপনাকে জানতে হবে রিলেটিভ প্রোনাউন কোনগুলো। তো আমরা আসেন প্রথমে একটু রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি এটা একটু দেখে নেই। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন বলতে আমরা সাধারণত দ্যাট, রিলেটিভ প্রোনাউন বলতে আমরা সাধারণত দ্যাট অথবা এই ডবলএস ওয়ার্ড যেগুলো আছে না, এগুলোকে বুঝে নেব। হ্যাঁ, আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন, খেয়াল করেন, না বুঝলে আমি তো আছি, যে দ্যাট বা ডবলএস ওয়ার্ড যখন কোনো নাউন অথবা প্রোনাউনের ঠিক পরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, সরি, এর ঠিক পরে বসে ওই নাউন বা প্রোনাউনটাকেই বোঝায় তখন, বা নির্দেশ করে, তখন সেই দ্যাট বা ডবলএস ওয়ার্ডটাকে রিলেটিভ প্রোনাউন বলে। ওকে, হ্যাঁ, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি আমি একদম ব্যাখ্যা করে দেখাই আপনাদেরকে। দেখেন, ছবি আঁকা দেখাই। ধরেন এইটা, আচ্ছা মোটা সোটা ছবি আঁকি। স্মার্ট বোর্ডে কত মজা না? আচ্ছা, তীর চিহ্নটা দেখেন তো কোন দিকে দিয়ে রাখছি আমরা। আচ্ছা, খেয়াল করেন। হ্যাঁ, আপনি যদি কখনো এরকম দেখেন যে একটা নাউন পেয়ে গেছেন আপনি, হ্যাঁ, অথবা, আচ্ছা এই কালারটা খুব ক্লিয়ার ফোটে না, আমরা এই কালারটা দিচ্ছি। ধরেন আপনি কোনো একটা সেন্টেন্সে নাউন অথবা একটা প্রোনাউন পেয়ে গেছেন। এই নাউন বা প্রোনাউনটার ঠিক ডান পাশে, মানে পরে, আপনি যদি একটা দ্যাট পেয়ে যান অথবা যদি আপনি একটা ডবলএস ওয়ার্ড পেয়ে যান, তাহলে নাউনের পরে যখন দ্যাট বা ডবলএস ওয়ার্ড বসে, সেই দ্যাট বা ডবলএস ওয়ার্ডটা আগের নাউনটা বা প্রোনাউনটাকেই বুঝায়। তখন আমরা এই দ্যাট বা ডবলএস ওয়ার্ডটাকে বলি যে ভাইয়া তুমি হচ্ছে আরপি। আরপি মানে কিন্তু রমনা পার্ক না। হ্যাঁ, আরপি মানে হলো রিলেটিভ প্রোনাউন। আর আর এই যে দেখেন এখানে আমরা আবার লিখে রাখছি
আমরা আবার এখানে লিখে রাখছি যে রিলেটিভ প্রোনাউন যে নাউনটাকে নির্দেশ করে তাকে আবার বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। এই রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করতেছে? এই নাউন বা প্রোনাউনটাকে। এই নাউন বা প্রোনাউনটাকে আমরা বলবো যে ভাই এইটার নাম হইল অ্যান্টিসিডেন্ট। বাংলায় কি বলবো আমরা? পূর্বপদ। একটা উদাহরণ দেই, একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে, দেখেন। ঠিক আছে, তো ধরেন আমরা একটা বাক্য লিখলাম যে শুভ শুভ ফাউন্ড দ্য বয়। শুভ ছেলেটাকে ফোন করেছিল। দেখেন বাক্য শেষ। এখন আমরা চাচ্ছি যে এই বাক্যটাতে বয় শব্দটা তো একটা নাউন। আমরা বলছিলাম নাউন বা প্রোনাউনের পরে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড নেওয়া যায়। তাহলে আমরা কি বললাম? শুভ একটা ছেলেকে ফোন করেছিল। এইবার বয় লিখছি আমরা, এরপরে লিখলাম হু। দেখি আপনারা আমাকে বলতে পারেন কিনা এই হু এর বাংলা কি, বলেন তো। হু এর বাংলা কি? শুভ একটা ছেলেকে ফোন করেছিল, হু। এই হু এর বাংলা হলো যে। তাহলে যে মানে কে বাবা? এই বয়টাই। তাহলে আমরা বলছিলাম নাউন বা প্রোনাউনের পর যদি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড আসে এবং সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি আগের নাউনটাকেই বোঝায়, এই যে বলতে কাকে বোঝাচ্ছে? বয়কে, তখন আমরা এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটাকে বলি যে তুমি হচ্ছ রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে বা বুঝায়, সেই নাউন প্রোনাউনকে আর নাউন প্রোনাউন না বলে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তাহলে বাংলা বাক্যটা কি আসতেছে? শুভ ফোন দ্য বয়। শুভ সেই ছেলেটাকে ফোন করেছিল যে হু হু ওয়ার্কস, যে কাজ করে। এখন আবার বলেন না ভাই এটা তো পাস্ট টেন্স। আরে ভাই পাস্ট টেন্স হতে পারে না? আপনার সাথে আমার 3 বছর আগে দেখাইছি, এখন আমি কি কাজ করতে পারি না? এটা সেন্স, এটা টেন্স না। তাহলে দেখেন শুভ সেই ছেলেটাকে ফোন করেছিল হু ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি। আমরা ফ্যাক্টরি বলি, টরিগুলোর উচ্চারণ হচ্ছে ট্রি। ফ্যাক্টরি, যে এই ফ্যাক্টরিতে কাজ করে। দেখেন তো বুঝা যাইতেছে কিনা? এখন আমরা যদি জাস্ট একটু খেয়াল করি, এই জায়গাটাতে বাক্য আছে 2টা। কয়টা বাক্য আছে? 2টা। প্রথম বাক্যটা কি দেখেন, খেয়াল করেন মনোযোগ সহকারে। প্রথম বাক্যটা হচ্ছে শুভ ফাউন্ড আ বয়। পাইছেন? প্রথম বাক্যটা হচ্ছে শুভ ফাউন্ড আ বয়। দেখেন তো একটা বাক্য পাইছেন কিনা? একটা বাক্য হয়ে গেছে, দেখেন। এরপরে দ্বিতীয়ত আমরা আরেকটা বাক্য পাইছি। বাক্যটা কি? এই যে দেখেন তো আরেকটা বাক্য পাইছেন কিনা? দা বয় ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি। তাহলে আমরা বাক্য পাইছি টোটাল 2টা। কি কি পাইলাম মনোযোগ সহকারে দেখেন। প্রথম বাক্যটা হচ্ছে, প্রথম বাক্যটা কি? প্রথম বাক্য হলো শুভ ফাউন্ড দ্য বয়। শুভ ছেলেটাকে ফোন করেছিল, এটা একটা সেন্টেন্স। আর দ্বিতীয় সেন্টেন্সটা কি? দ্য বয় ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি। তাহলে বাক্য আছে এখানে 2টা। দ্বিতীয় বাক্য হচ্ছে দ্য বয় ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি, এটা একটা সেন্টেন্স। আর প্রথম সেন্টেন্সটা হলো শুভ ফোন দ্য বয়, শুভ ছেলেটাকে ফোন করেছিল, এটা একটা সেন্টেন্স। এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স কি এখনো এক হয়েছে? এক হয় নাই, আলাদা আছে। হ্যাঁ, আবারও দেখেন, দ্য বয় ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি একটা সেন্টেন্স, শুভ ফোন দ্য বয় এটা একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্স এখনো আলাদা আছে, এক হয় নাই। এই আলাদা সেন্টেন্স দুটোকে রিলেটেড করলো কে? হু। আবারও বলি, আলাদা সেন্টেন্স 2টাকে একটা বানাইলো কে? রিলেটেড করলো কে? হু। তাহলে যেই যেই ডব্লিউএস ওয়ার্ড বা দ্যাট নাউনের পরে বসে ওই নাউনটাকে রিলেটেড করে আগের পরের অংশটাকে, তাকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। বাবা বুঝছেন কিনা প্লিজ একটু বলেন। এই তো, ধন্যবাদ। এইবার আসি, তাহলে আমি আপনাদের জন্য এখানে কিছু বাক্য লিখে রাখছি, দেখেন। উই স দ্য গার্ল, আমরা সেই মেয়েটাকে দেখেছিলাম। হু, যে। এই যে মানে কে বাবা? যে মানে মেয়েটাই। পাইছেন? তাহলে এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর এটা হলো আমাদের অ্যান্টিসিডেন্ট। এইখানেও 2টা বাক্য আছে, খেয়াল করেন। এইখানেও 2টা বাক্য আছে। প্রথম বাক্যটা হচ্ছে উই স দ্য গার্ল, আমরা মেয়েটাকে দেখছিলাম। দ্বিতীয় বাক্যটা হচ্ছে দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং লাউডলি, মেয়েটা লাউডলি গান গাইতেছিল। তাহলে বাক্য আছে এখানে 2টা, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং লাউডলি
আর একটা হচ্ছে উই স দ্য গার্ল। এই দুটো আলাদা বাক্যকে রিলেটেড করছে কে? হু। তাই এটার নাম রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এবার আবার দেখেন, আমরা একটা বাক্য পাইলাম, আই বড় আ বুক, আমি একটা বই কিনেছিলাম, উইচ, যেটা। তা ভাই যেটা মানে কোনটা? বইটা, তাই তো? যেটা মানে কোনটা? বইটা। এই যে উইচ একটা আর আ বুক একটা, তাহলে উইচটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন, আর এটাকে কি বলতেছি আমরা? অ্যান্টিসিডেন্ট। আমি একটা বই কিনেছিলাম, উইচ ওয়াজ রিটেন ইন 1992, যেটা 1992 সালে লেখা হয়েছিল। এখানেও বাক্য আছে দুইটা। প্রথম বাক্যটা হচ্ছে আই বড় আ বুক, এটা একটা সেন্টেন্স। আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আ বুক ওয়াজ রিটেন ইন 1992। তাহলে দেখেন, আ বুক ওয়াজ রিটেন ইন 1992, এটা একটা সেন্টেন্স। আই বট আ বুক, এইটা একটা সেন্টেন্স। দুটো আলাদা সেন্টেন্সকে রিলেটেড করছে কে? উইচ, তাই এটা রিলেটিভ প্রোনাউন। আমার আর বাকিগুলো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, বুঝতেই পারছেন। আচ্ছা, দেখি আপনারা আপনারা এইটাকে ভাইঙা দুইটা আলাদা বাক্য বানায় দিতে পারেন কিনা, ট্রাই করেন, আমি দেখি পারেন কিনা। আপনারা এই বাক্যটাকে ভেঙে দুটো আলাদা বাক্য বানাতে পারেন কিনা, ট্রাই করেন। ঠিক আছে, মুরব্বীরা কথা বলেন। এই তো গুড, মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা দুইটা বাক্য পাচ্ছি এখানে। হি হু স্পিক্স দ্য ট্রুথ, আমরা বলতে পারি এখানে এভাবে একটা বাক্য আনতে পারি, হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্যি কথা বলে। এরপরে হি ইজ লাভড বাই অল, হি ইজ লাভড বাই অল। এই আলাদা বাক্য দুটোকে যুক্ত করছে কিডা? হু। ঠিক আছে, এ দেখেন, আমি আমি আলাদা আন্ডারলাইন করে দিই, তাহলে বুঝতে পারবেন। একটা হলো হি স্পিক্স দ্য ট্রুথ, এটা একটা সেন্টেন্স। আরেকটা হলো যে আন্ডারলাইনের টাইপ দেখে বুঝেন, হি ইজ লাভড বাই অল, এটা একটা সেন্টেন্স। দুটো আলাদা সেন্টেন্সকে যুক্ত করছে কে? হু, তাই এটা রিলেটিভ প্রোনাউন। আয় হায় অ্যাঞ্জেল, কি বলছেন? এটা কাম সারছে, যাক, তারপর আপনি চেষ্টা করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আসিয়া, আপনি আজকে ফাঁকিবাজ হয়ে গেলেন কেন আসিয়া? আজকে একটা উত্তরও দেন নাই। বিপ্লব ভাই আজকে মনে হয় খুব ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে। ওকে ম্যান, তাইলে এইবার আসেন। আচ্ছা, এইবার দেখি, আপনারা তো চালাক মানুষ, আমাকে বলতে পারেন কি না, আপনারা তো চালাক মানুষ, আমাকে আপনারা বলতে পারেন কি না, এই যে আন্ডারলাইন করা ক্লজটা, হু ওয়াজ সিঙ্গিং লাউডলি, হুইচ ওয়াজ রিটেন ইন 99, হুইচ ইজ আ মেগা সিটি অফ বাংলাদেশ, এই যে তিনটা ক্লজের নিচে আন্ডারলাইন করছি, এই ক্লজ তিনটা স্বাধীন ক্লজ নাকি অধীন ক্লজ? স্বাধীন ক্লজ মানে হচ্ছে যেই ক্লজ দিয়ে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায়। স্বাধীন ক্লজ মানে হচ্ছে যেই ক্লজ দিয়ে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায়। আর অধীন ক্লজ মানে হচ্ছে যেই ক্লজ দিয়ে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায় না, কিছুটা আকাঙ্ক্ষা থাকে। দেখি বলতে পারেন কিনা।
হালুম হালুম, আবার বলেন না স্যার আমরা তো গেলুম। তা সোনামণি তোমরা যাবে কি জন্যে? হ্যাঁ, উত্তর তো লেখা লাগবে। এই তো গুড, বাঘের বাচ্চা। কিন্তু বাঘের বাচ্চা তো কথা বলতেছে না। বাঘের বাচ্চা বলেন ম্যাও। এখন অনেকে কবে ভাই বাঘের বাচ্চা ম্যাও বলে? হ্যাঁ, বিড়াল তো বাঘের মাসি, ম্যাও তো বলবেই। উই স দ্য গার্ল, এতটুকু বললে মনোভাব প্রকাশ পায়। সো এতটুকু হইল স্বাধীন ক্লজ। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলি যে গান গাইতেছিল জোরে জোরে, মনের ভাব প্রকাশ পায় না, তাহলে এটা হলো অধীন ক্লজ। তাহলে স্বাধীন আর অধীন মিললা কি সেন্টেন্স হয়? হয় কমপ্লেক্স। আবার সিমপ্লেক্স বলেন না। এবার দেখেন, আমি যদি শুধু এতটুকু বলি আই বড়া বুক, আমি একটা বই কিনলাম, মনের ভাব প্রকাশ পায়। সো এই ক্লজটার নাম স্বাধীন ক্লজ। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলি হুইচ ওয়াজ রিটেন ইন 1992, যেটা 1992 সালে লেখা হয়েছিল, মনোভাব প্রকাশ পায় না, তাহলে এটা কি হবে? এটা হইতেছে অধীন ক্লজ। এইবার আসেন, তাহলে এটাও কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা দেখব আরপি যুক্ত, আরপি মানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। মনোযোগ সহকারে দেখেন, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। তাহলে নিয়মটা কি? এক, প্রথমে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরে যে রিলেটিভ প্রোনাউন থাকবে এর তাড়ায় দিবেন। 2, অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, না থাকলে উঠবে না। 3, অ্যাক্টিভ ভয়েস হলে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। 4, প্যাসিভ ভয়েস হলে মূল ভার্বের V3 লিখতে হয়। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অক্সিলারি ভার্ব উঠে যায়, অ্যাক্টিভ হলে আইএনজি যোগ হয়, প্যাসিভ হলে V3 হয়। এই 4টা লাইন মনে রাখতে পারবেন? এই 4টা লাইন মনে রাখতে পারবেন? সহজ করে আরেকবার বলি, রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, প্যাসিভ ভয়েসে মূল ভার্বের V3 হয়। তাহলে আসেন আমরা জাস্ট একটু খেয়াল করি পারি কিনা। তাহলে এইখানে দ্বিতীয় ক্লজটা কি, কে বলতে পারবেন? আমি বলি, দ্য ম্যান মেট আ লেডি, লোকটা একজন মহিলার সঙ্গে দেখা করেছিল। দ্বিতীয় ক্লজটা হচ্ছে এরকম। তাহলে প্রথম ক্লজটা হচ্ছে এইটা, মানে প্রথম ক্লজ শেষ। দ্বিতীয় ক্লজ হচ্ছে আ লেডি ওয়ার্কস হিয়ার, এতটুকু অংশ অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলবেন। আবার দেখেন, আই বট আ বুক, আমি একটা বই কিনেছিলাম, which was written in 1998, তাহলে দ্বিতীয় অংশটা হচ্ছে a book was written in 1998। ঠিক আছে, a book was written in 1998, আপনারা বলবেন এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এরপরে টিনা স আ ফার্মার, টিনা একজন কৃষককে দেখলো, who was reaping harvest, যে ফসল কাটতেছিল। তো আপনারা আমাকে বলবেন a farmer was reaping harvest, এই তিনটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি দুইটিভ? এই তিনটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি দুইটিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? হারি আপ ম্যান, এত স্লো হইলে হবে না। হোয়াই সো স্লো, এত স্লো কেন? এত স্লো কেন? জাতি আজ জানতে চায়। এই তো ধন্যবাদ অ্যাঞ্জেল রুমানা, ফাতফুম মুবিন, সবুজ সরকার ভাই, সালমান শুভ, এই তো ধন্যবাদ। সালমান ভাই মনে হয় ঘুমাই গেছে, বিপ্লব ভাই ঘুমাই গেছে। তাহলে দেখেন, আ লেডি ওয়ার্কস হিয়ার, একজন মহিলা এখানে কাজ করে। তাহলে আমরা জানি যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করে সেটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আমরা যখন বললাম আ বুক ওয়াজ রিটেন, লেখার কাজ কি কখনো বই করতে পারে? পারে না। তাহলে এটা কি? প্যাসিভ ভয়েস। আমরা জানি যেই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করে না সেটা প্যাসিভ ভয়েস। আ ফার্মার ওয়াজ রিপিং হারভেস্ট, রিপ মানে হচ্ছে ফসল কাটা, হারভেস্ট মানে ফসল, মানে রিপ মানে কাটা, সরি রিপ মানে কাটা, হারভেস্ট মানে ফসল। এখন বলেন তো, কাটার কাজ কি কৃষক করে নাকি ফসল নিজে নিজেরে কাটে? কাটে না। তাহলে যেই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করে সেটা কি বাবা? অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটা অ্যাক্টিভ, এইটা অ্যাক্টিভ, মাঝখানেরটা দুইটিভ মানে প্যাসিভ। তাহলে আমরা বুঝতেছি, হ্যাঁ, এই যে এতটুকু আমাকে হয়ে গেছে, এতটুকু আমাকে হয়ে গেছে, এতটুকু আমাদের হয়ে গেছে। তাহলে আমরা যেই জিনিসটা পড়ে আসছি, প্রথমে প্রথমে রিলেটিভ প্রোনাউন উঠা যায়, তাহলে এই তিনটা রিলেটিভ প্রোনাউন তুলে দেবো। এখান থেকে হু উঠবে, এখান থেকে হুইচ উঠবে, এখান থেকে হু উঠবে। এবার দেখেন, অক্সিলারি ভার্ব থাকলে উঠা যায়, এখানে অক্সিলারি নাই, উঠবে না। 3 নম্বরে অক্সিলারি আছে, উঠে যাবে। 2 নম্বরে অক্সিলারি আছে, উঠে যাবে। এবার দেখেন, অ্যাক্টিভ ভয়েস হলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাইলে আমরা এইখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে এই যে ছিল ওয়ার্কস,
এটা কি হবে? ওয়ার্কিং। অ্যাক্টিভ ভয়েস যে এখানে ছিল রিপিং, এখানে আর আইনজি যোগ করতে হবে না, আইনজি যোগ করাই আছে। আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তাহলে ভি3 হবে, ভি3 এখানে দেয়াই আছে। এইবার একটু মনোযোগ সহকারে এই বাক্যগুলো দেখেন এবং বাক্যগুলোর বাংলা দেখেন, তাহলে বুঝবেন। প্রথম বাক্যের বাংলা হলো, লোকটা একজন মহিলার সঙ্গে দেখা করলো যে এখানে কাজ করে। এবার এটাকে সিম্পল বানালে হচ্ছে, দ্য ম্যান মেট আ লেডি ওয়ার্কিং হিয়ার। এই দুটো বাক্যের বাংলায় অর্থগত পার্থক্যটা খেয়াল করেন কিন্তু। লোকটি একজন মহিলার সঙ্গে দেখা করলো যে এখানে বাস করে। এবার এই বাক্যের বাংলা হলো, লোকটি এইখানে বসবাসকারী একজন মহিলার সঙ্গে দেখা করলো। খেয়াল করছেন? লোকটি এখানে বসবাসকারী একজন মহিলার সঙ্গে দেখা করলো। এই বাক্যের বাংলা হলো, আই বট আ বুক, আমি একটা বই কিনলাম যেটা 1998 সালে লেখা হয়েছিল। আর আমি যখন এটাকে সিম্পল বানাই ফেললাম, তখন হয়ে গেল, আই বট আ বুক রিটেন ইন 1998। বাংলা খেয়াল করেন, আমি একটা বই কিনেছিলাম যেটা 1998 সালে লেখা হয়েছিল। আর এই বাক্যের বাংলা হলো, আমি 1998 সালে লেখা বা লিখিত একটা বই কিনেছিলাম। এবার দেখেন, টিনা স আ ফার্মার, টিনা একজন কৃষককে দেখলো যে ফসল কাটতেছিল। এটাকে সিম্পল বানালে হয়ে যাচ্ছে, টিনা স আ ফার্মার রিপিং হারভেস্ট। বাংলা খেয়াল করেন, টিনা একজন কৃষককে দেখলো যে ফসল কাটতেছিল। আর এটার বাংলা হলো, টিনা একজন ফসল কর্তনরত কৃষককে দেখলো, অথবা টিনা একজন কৃষককে ফসল কাটতে দেখলো। একই কথা হালকা একটু ঘুরায় বলছি আমরা। এখানে যা যা দেখছেন সেইটাই মূলত এই জায়গাটাতে দেয়া। ঠিক আছে? এইভাবে আসতে পারে, হি হু স্পিক্স দ্য ট্রুথ, সে যে সত্য কথা বলে। রিলেটিভ প্রোনাউন উঠে গেল, এখানে সত্য কথা সে নিজেই বলে। সো এখানে আমরা কি লিখব? হি স্পিকিং দ্য ট্রুথ ইজ লাভড বাই অল। এখানে দেখেন, দ্য বক্স হুইচ ইজ পেইন্টেড হেয়ার, বাক্সটা যেটা এখানে পেইন্ট করা হয়েছিল। বাক্স নিজে নিজের পেইন্ট করে না। সো ফার্স্ট ওয়ান অ্যাক্টিভ, সেকেন্ড ওয়ান প্যাসিভ। তাহলে এটা কি হইতেছে ভাই? দ্য বক্স পেইন্টেড হিয়ার ইজ লার্জ। বাংলাটা খেয়াল করেন, সেই বাক্সটা যেটা এখানে রং করা হয়েছিল সেটা বড়, আর এখানে বললাম এখানে রংকৃত বাক্সটা বড়। এই দুটোকেই আমরা এখানে রুল 1 মানে 10-এর 1 এবং 10-এর 2 হিসেবে পাইছি। কিভাবে দেখেন, আপনাদের জন্য লিখে রাখছি আমি, যে স্বাধীন ক্লজের অ্যান্টিসিডেন্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন যুক্ত অধীন ক্লজ থাকে এবং যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়, তাহলে আমরা স্বাধীন ক্লজের অ্যান্টিসিডেন্টের পরে আইনজি যোগ করে দেব। যেমন, আই মেট আ ম্যান হু লিভস ইন রাজশাহী, আমি একজন লোকের সঙ্গে দেখা করলাম যে রাজশাহীতে থাকে। আর এই যে দেখেন, স্বাধীন ক্লজের অ্যান্টিসিডেন্ট ম্যান, আইনজি যোগ করে দিছি, অ্যাক্টিভ ভয়েস হয়। হ্যাঁ, আর এখানে কি করব, এটা খুব সহজ। আই মেট আ ম্যান, এই হু এর জায়গায় অ্যান্ড লিখে আপনি হি লেখেন, অ্যান্ড হি লিভস ইন রাজশাহী। আপনারা এটার সিম্পল করে দেন আর এখানে কম্পাউন্ড করে দেন। একটু ট্রাই করেন, দেখি পারেন কিনা। একটু ট্রাই করেন, দেখি পারেন কিনা। কুইকলি করে দেন, হ্যাঁ, সবাই ট্রাই করবেন।
আমার বিশ্বাস পারবেন আপনারা, সমস্যা হবে না, খুব সহজ। আচ্ছা, ওকে, নাইস ট্রাই, থ্যাঙ্কস ফর দ্য ট্রাই। উই উইল হেল্প দ্য বয়েজ, আমরা সেই বাচ্চাদেরকে সাহায্য করব হু লিভ ইন গাজা, যারা গাজায় বসবাস করে। গাজা আর খাওয়ার গাজা না, এটা হচ্ছে প্যালেস্টাইনের একটা শহরের নাম। তাহলে দেখেন, উই উইল হেল্প দ্য বয়েজ লিভিং ইন গাজা। ঠিক আছে, দেখেন গাজায় তারা খুব মানবতার জীবনযাপন করতেছে, আমরা জানি আর কি। এখানে আমরা কি লিখবো, এটা খুব সহজ বাবা। উই উইল হেল্প দ্য বয়েজ, আমরা সেই ছেলেদেরকে সহায়তা করব, অ্যান্ড এবং দে লিভ ইন গাজা। এটা আগে পরে দেন, আরো ভালো লাগবে। দে লিভ ইন গাজা অ্যান্ড উই উইল হেল্প দেম। ওকে, অথবা বলতে পারেন দ্য বয় লিভ ইন গাজা অ্যান্ড উই উইল হেল্প দেম। এইবার আসেন ওইটাই জাস্ট যদি আপনার প্যাসিভ ভয়েস হয়, তাহলে স্বাধীন ক্লজের অ্যান্টিসিডেন্টের সাথে যদি রিলেটিভ প্রণাম যুক্ত একটা অধীন ক্লজ পান, যেটা প্যাসিভ ভয়েস বোঝায়, যেমন রানা বটা খার, কার তো নিজের কখনো ইম্পোর্ট করতে পারে না, প্যাসিভ ভয়েস হয়ে গেছে। তাহলে আপনি কি লিখবেন, রানা বটা খার ইম্পোর্টেড ফ্রম জাপান। রুল কোথায় পাইছেন? এই যে রুল আমি এখানে আলোচনা করছি, প্যাসিভ হলে V3 হয়। মিলছে? আর এখানে রানা বড়া খার অ্যান্ড ইট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান। পারা যাবে না বাবা? দেখেন তো, পারা যাবে? যদি যায় তাহলে আপনারা ওই নিয়মে এই দুইটা সেন্টেন্সকে, একটা চাইছে, আচ্ছা বরিশাল বোর্ড 2019-এ সিম্পল চাইছে, দিনাজপুর বোর্ড 2019-এ সিম্পল চেয়েছে। দেখে আপনারা এই দুটো সেন্টেন্সকে সিম্পল বানাতে পারেন কিনা। ওয়াও, এই তো মাশাআল্লাহ, আমাদের অ্যাঞ্জেল রোমানা দুটোর উত্তর লিখে ফেলছেন, ধন্যবাদ, সাব্বাস বাপের বেটি আব্বাস। রোমানারে আমি 5টা আগুন দিয়ে দিলাম, এটাকে কি বলে? ফায়ার সাইন, তাই না বাবা? যাবে না, এটা পারা যাবে না, দেখেন তো, পারা যায় না। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, সে যে রাগের দ্বারা বশীভূত হয়ে যায়, সেই লোকটার কথা বলা হচ্ছে। কজেস আ লট অফ ট্রাবলস, সে অনেক বিপদে পড়ে। তাহলে দেখেন, এটা বুঝতেই পারতেছেন, ইজ টেকেন বাই, তাহলে এখানে দুইটা বাক্য আছে। একটা হচ্ছে হি ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এটা একটা সেন্টেন্স, আর একটা হচ্ছে হি কজেস আ লট অফ ট্রাবলস। তাহলে এটা প্যাসিভ ভয়েস, বুঝতেই পারতেছেন, রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অক্সিলারি ভার্ব উঠে যায়, V3 এখানে দেয়াই থাকবে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে। তাহলে আমরা লিখবো হি, সিম্পল চাইছে আমাদের কাছে, দেখেন, টেকেন বাই অ্যাঙ্গার, রাগের দ্বারা বশীভূত মানুষটা বা লোকটা, কজেস কারণ ঘটিয়ে থাকে, আ লট অফ ট্রাবলস। আ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ, তাহলে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অ্যাক্টিভ ভয়েস, লিডের সাথে আইনজি যোগ করে দেন। তাহলে কি আসতেছে মুরব্বী? আ ম্যান, একজন ব্যক্তি, দেখেন এখানে দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে আ ম্যান লিডস অ্যান আইডল লাইফ, আর একটা হলো আ ম্যান ব্রিংস মাইজারি ফর হিজ লাইফ, একজন ব্যক্তি যে অলস জীবন যাপন করে সে তার জীবনে দুঃখ বয়ে আনে। তাহলে আ ম্যান লিডসটা হয়ে যাবে লিডিং, আ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ brings misery for his life. ওকে ডিয়ার, তাহলে এই ছিল আমাদের 10 পর্যন্ত রুল আর কি। এখন আমরা কয়েকটা রুল দেখব, এগুলোকে বলতে পারেন আউট অফ রুলস, মানে রুলের বাহিরে। তবে রুলের বাহিরে বললে মানে এটা আপনাকে থিঙ্কিং করে বের করতে হবে, চিন্তা ভাবনা করে করতে হবে। যেমন দেখেন বলতেছে টেল মি ইউর এইজ, এগুলো জাস্ট চিন্তা করেন, আমাকে তোমার বয়স বলো। এগুলো মোটামুটি চিন্তা ভাবনা করলে বের করা যায়।
টেল মি হোয়াট ইজ ইয়োর এজ, অথবা টেল মি হাউ ওল্ড ইউ আর। এগুলো আসলে বুদ্ধি শুদ্ধি করে বাইর করতে হবে, এছাড়া কমপ্লেক্স করার আর কোনো নিয়ম নাই। হ্যাঁ, এখানে আবার বলেন না ইট ইজ টেল, হ্যাঁ বলা যাবে না কিন্তু। আচ্ছা, 2 নাম্বারটার স্যার 2 নাম্বারটাতে আইএনজি কেন হবে? আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। 2 নাম্বারটাতে আইএনজি কেন হবে? কারণ এটা 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 তো অ্যাক্টিভ ভয়েস বাবা। রোমানা বলছে 2 নাম্বারটাতে কেন হবে। এই যে দেখেন তো, আমি যদি বলি আ ম্যান লিডস অ্যান আইডল লাইফ, একজন মানুষ অলস জীবন যাপন করে। এখানে লিড তো ম্যানটা নিজেই করতেছে, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ ভয়েস যে এই জন্য আইএনজি যোগ করছে রোমানা। হ্যাঁ আচ্ছা, প্যাসিভ হলে আমরা আইএনজি যোগ করতাম না। এবার দেখেন হি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে হি ওয়াজ গিলটি, সে দোষী ছিল। তাহলে সিম্পল বানাইতে বলছে, আপনি কি বলবেন? হি কনফেসড, কনফেস মানে হচ্ছে দোষ স্বীকার করা। হি কনফেসড হিজ গিল্ট, এই যে হয়ে গেছে, দেখেন সে তার দোষ স্বীকার করলো। খুব সহজ, এগুলো জাস্ট থিঙ্কিং করে বের করতে হয় বাবা। হ্যাঁ, এগুলো আপনি যখন ব্যাপক প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এই জিনিসটা মাথায় চলে আসবে। ওকে, এবার আসেন, দে আর পিস লাভিং। দে আর পিস লাভিং, তারা শান্তি ভালোবাসে বা তারা শান্তিকামী। তাহলে আমরা কি বলবো? দে আর পিপল, তারা হচ্ছে সেই মানুষ, হু, কমপ্লেক্স চাইছে কিন্তু দেখেন, হু লাভ, এখানে আবার এস যোগ করেন না, কারণ পিপল তো প্লুরাল, হু লাভ পিস। অথবা বলতে পারেন একদম সহজ নিয়মে, ইট ইজ দেই, ইট আর দেই বলেন না আবার, ইট ইজ দেই হু আর পিস লাভিং, যারা শান্তিকামী। হ্যাঁ, বোথ কারেক্ট। হ্যাঁ, এইভাবে জাস্ট জাস্ট আপনি একটু চিন্তা ভাবনা করলে বা প্র্যাকটিস করলে বের করতে পারবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জিং ধরবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আপনাদের সঙ্গে ডিগ্রি চেঞ্জিং ধরবো, তারপরের ক্লাসে আমরা বাকি যে চেঞ্জিংগুলো এটাকে ধরবো। হ্যাঁ, তো ভালো থাকেন সবাই। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদেরকে অন্তত 1টা বা 2টা ক্লাস এক্সট্রা নেয়ার। ঠিক আছে বাবা, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ। আর একটা বিষয় হচ্ছে কি, আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা এইবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, তারা চাইলে আমাদের ফার্স্ট পার্ট কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারে, কারণ এটা আমরা কেবল একদম শুরুর দিকে শুরু করছি। চাইলে সেকেন্ড পার্টটাতেও যুক্ত হতে পারবে। এইটা একবারে 28-29 সবারই কাজে লাগবে। হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধব থাকলে যদি আপনাদের প্রবলেম না হয় একটু শেয়ার করেন। ভালো থাকেন বাবা, টাটা।